আপনার সাথে আমরা প্রথমবার মিট করলাম 16 তারিখে, আজ 23 তারিখ। তো প্রায় এই আন্দোলন পরবর্তী 15-20 দিন পার হয়ে গেছে। তা আপনি সামনে কি দেখছেন? আমি সামনের কথা বলতে চাই না, আমি বর্তমানের কথা বলতে চাই। জি। যেটুকু দেখা যাচ্ছে, এবং দেখা যাচ্ছে বললে ভুল, কারণ আমি সমস্ত ঘটনার বাইরে থেকে বাইরের একজন মানুষ, ভেতরের মানুষ নই। কিন্তু এই পরিবর্তনের যেভাবে এসছিল তার কতগুলো দিকের এখনো রেশ আছে। যেমন যারা ঘটিয়েছিল সেই অকুত ভয় ছাত্ররা অসম্ভব শক্তি সাহস নিয়ে তারা লড়াই করেছেন। তার সঙ্গে যোগ দিয়েছিল তাদের পরিবার পরিজন বন্ধুবান্ধব, সমাজের অন্যান্য অংশ, সমাজ জয়েন করেছিল। তাদের সঙ্গে এসে শেষ প্রান্তে এসে যোগ দিল, যেটা তখন আমাদের নজরে পড়েনি, সেটা 5 তারিখে, যেদিন এ দেশ থেকে হাসিনা পালিয়ে যান। সেই দিনই সকালবেলা একটা বোঝাপড়া হয়েছিল, শেষ বোঝাপড়া হাসিনা এবং তার সমর অধিপতিদের মধ্যে। এবং এখন যে জানা যায় যে হাসিনা চেয়েছিল যে তারা যাতে এদের বিরুদ্ধে এদেরকে শেষ করার মতো করে লড়াই অবতীর্ণ হয়, যেটা তারা রাজি হননি। সো কাজেই আমরা একটা জিনিস দেখি, মানুষ স্রোতের মতো তারা এসছে এবং তাদের লক্ষ্যবস্তু ছিল, ওটাকে কি বলা হয়, গণভবনই বলা হয়তো না, গণভবন। গণভবনের দিকে ওরা এসছে, শাহবাগের দিক থেকে, বনানীর দিক থেকে, এবং খুব সম্ভবত মিরপুর, ধানমন্ডি এইসব এলাকা থেকে। এবং এর মাঝখানে যেটুকু প্রকাশিত খবর থেকে দেখা যায়, হাসিনা চেষ্টা করছিল যে তার এই 3 সশস্ত্র বাহিনীর, অর্থাৎ সেনা, নৌ এবং বিমান, এরা যাতে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়, যেটা তারা সম্পূর্ণ আলাদা মত পোষণ করে, যে সেই স্তরে নেই, এদেরকে গুলি করে নিবৃত্ত করা সম্ভব নয়। এবং সেটা নিয়ে বাদানুবাদ হয়, লোভ প্রলোভন দেখানো হয়, যেটুকু প্রকাশিত খবর আমি তার ভিত্তিতে বলছি। এবং তারপরে হাসিনা সফল হননি। এর মধ্যে মুখ্য ভূমিকা পালন করেন সেনাপ্রধান কি নাম, ওয়াকার। এবং তিনি বলেছিলেন যে কোনো অবস্থাতেই আমার সোলজাররা গুলি করতে রাজি নয়। আর সেইখানেই অনেক নাটকীয়তার পর হি স্টিক টু ইট। সো আমরা ধরে নিই যে সেনাপ্রধান একটা ভীষণ বড় সহায়ক ভূমিকা পালন করেছিলেন ওই 5 তারিখের ঘটনায়। এবং তিনি যে করেছিলেন, যতটুক জানা যায়, 3 এবং 4 তারিখে, অগাস্টের 3 এবং 4-এ তিনি তার অধস্তন সেনা অফিসার, পার্টিকুলারলি তার নতুন মানে জুনিয়র অফিসার্স, এদের মনোভাব জানার চেষ্টা করেন এবং তাদের কাছে তাকে পরিষ্কারই বলেন যে এই কাজটি আমরা করব না। তো কাজেই হোল আন্দোলনের
কৃতিত্বটা একটা তো দৃশ্যমান, আমরা জানি যে সেই অত্যন্ত সাহসী অনেক দিন যারা লড়াই করছেন, যারা সবান্ধবে সপরিবারে অনেক ক্ষেত্রে তারা লড়াই করে এসছে, সেই ছাত্ররা, এদেশের ছাত্র জনতাই বলবো, তারা আর একটা দিকে গোপনে যারা সাহায্য করেছিলেন সেটা হচ্ছে হাসিনা তার নিজের সুরক্ষার জন্য যে সশস্ত্র বাহিনীকে ভেবেছিল নিয়োজিত রেখেছেন, তাদের অস্বীকৃতি এবং এদের যে এই বিজয় মানুষের, এদেরকে কিন্তু কথা ভুলে গেলে চলবে না। এবং এই সেনা অধিপতির যতটুক জানা যায় 3 এবং 4 তারিখে তিনি যথাসাধ্য ইয়াং অফিসারদের মতামত নেওয়ার চেষ্টা করেছেন এবং তারা এক বাক্যে বলেছেন তারা এরকম প্রত্যক্ষ গুলিগালাজের কাজে নামতে রাজি নন। প্রহরা তারা দিতে পারে কিন্তু এর বেশি নয়। তো এই যে তারা যে অমান্য করলো, তারা যে এই হাসিনার রক্ষার জন্য নামলো না, এই বিদ্রোহটা কিন্তু বড় শক্তি ছিল ওই ওয়াকারের যে সিদ্ধান্ত জেনে দেওয়ার পরে, যেটা সমস্ত পরিস্থিতিটাকেই পাল্টে দিল। তো এটা আমি একটা ছোট্ট একটা ঐতিহ্যের ধারা দেখি। এটা 71 সালেও কিন্তু গোটা পাকিস্তান তার সমস্ত সেনাবাহিনীকে লাগিয়েছিল যুদ্ধে নামার জন্য। এই পূর্ব বাংলার যারা অফিসার ছিল, ইয়াং অফিসার, এই ইয়াং অফিসাররাই কিন্তু বিদ্রোহ করে। তো এগুলো আমি বলতে চাচ্ছি না যে ঐতিহ্যগতভাবে করেছে, বাট এই একটা কম্পোনেন্ট আর্ম ফোর্সেসের মধ্যে যেটা আমাদের স্বীকার করতে হবে আমাদের এই যে ইতিহাসের খাতিরে। কাজে আমি দুটো জিনিস মনে রাখবো, এগুলোকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এই ছাত্ররা যে অকুত ভয়ে লড়াই করেছে এতদিন যাবৎ, বিশেষ করে জুলাইয়ের মাঝামাঝি থেকে এই অগাস্টের শেষ অবধি, এই একটানা 3 সপ্তাহ, সেই ছাত্র, তাদের অবদান, তাদের সঙ্গে সহানুভূতিশীল জনমানুষ, তাদের পরিবার পরিজন, তারপরে শ্রমিক শ্রেণী, সাধারণ মধ্যবিত্ত, এদের যে সংহতিমূলক যে অবদান, এটা মনে করব। আবার তেমনি আর্ম ফোর্সেসের ভিতরে যে সমর্থন, এটা বলা দরকার। এটা শুধু সেনাবাহিনীর প্রধান বলেছিলেন তারা, এই একই কথা নৌবাহিনীর প্রধানও তাকে সমর্থন করেছিলেন এবং বিমান বাহিনীর প্রধানও তাকে সমর্থন করেছিলেন, অর্থাৎ এই দেশে ইয়াং অফিসারদের কাজে আমি দেখি 3টে কম্পোনেন্ট। একটা হচ্ছে আমরা ছাত্র বলতে যা বুঝি, যারা আন্দোলনের মূল শক্তি, এই শক্তি কতখানি সংহত হতে পারছে, পরবর্তী যে পরিবর্তনগুলো ঘটাতে হবে, সেইটা একটা বিবেচ্য বিষয় এবং এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। দ্বিতীয়ত, আর্মি সম্পর্কে আমার কোনো ধারণা নেই যে তরুণ অফিসাররা তাদের অধ্যক্ষকে বলেছিলেন যে আমরা এই কাজে নামবো না, তাদের শক্তি সামর্থ্য কি ওরকম অটুট থাকবে, অথবা তার প্রধান, তার কি ক্ষমতা ওরকমই থাকবে? কারণ আমরা এখন পর্যন্ত জানি না আর্ম ফোর্সেস ভেতরের, আগে আমরা শুনেছি লেফটেন্যান্ট কর্নেল অ্যান্ড অ্যাবাভ যতগুলো রিক্রুটমেন্ট হতো, এই প্রত্যেকটা রিক্রুটমেন্ট হাসিনা এবং তার নিয়োজিত যে অ্যাডভাইজার সিদ্দিকী, তারেক সিদ্দিকী, এদের মত ছাড়া এই কাজগুলো হতো না। সো কাজেই এই একটা গ্রুপ এখনো আর্ম ফোর্সেসের মধ্যে রয়ে গেছে। তাদের মধ্যে কেউ কেউ, যেমন জিয়াউল আহসানের কথা জানি যে তাকেও প্রায় চলেই গিয়েছিল, রানওয়ে থেকে তাকে পাকড়াও করে আনে, কিভাবে তার কিছু ফুটেজ আমরা দেখেছি, কিন্তু আমরা ডিটেলস জানি না। তো অনেক লোক এখনও তাদের স্বস্থানে রয়ে গেছে। তো
তো সেগুলোকে মাঝখানে রেখে এই প্রধান সেনাপতি নিচের দিকের ইয়াঙ্গার অফিসার কিভাবে তাদের যে অবস্থান এটাকে সুদৃঢ় করবে, এই খবরটা এখন আমরা জানতে পারছি না। এইটুকু জানি যে পুরনোপন্থী যে অফিসার্সগুলো রিক্রুটেড হয়েছিল হাসিনার দ্বারা, হাসিনার অনুমোদনে, সেগুলোর একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত ওই এলাকার সম্পর্কে আমি খুব একটা নিশ্চিত হতে পারছি না। এর আগের কথা আমি যেটা বলেছিলাম যে মেইন শক্তি হচ্ছে ছাত্ররা। ছাত্ররা একটা অসাধারণ কতগুলো তাদের উদ্যম বজায় রাখলো। দেখলাম যে ট্রাফিক পুলিশ তারা নিয়ন্ত্রণ করছে, রাস্তার ট্রাফিকে করছে, থানা পরিচালনা করছে। এই কাজগুলোতে তারা স্বতঃস্ফূর্তভাবে নেমে আসে এবং সুন্দরভাবে কাজগুলো করে। কিন্তু তারপরে তো তাদেরকে আবার পড়াশোনায় ফিরে যেতে হচ্ছে। কাজেই তাদের মধ্যেও অনেকে বলছে আমরা তাহলে কি পেলাম, আমাদের এখনও তো ফর্দি তৈরি হলো না, কত লোক আমাদের মারা হয়েছে, যারা আহত তাদের কিভাবে চিকিৎসা হবে, সেখানেও একটা অস্থিরতা আছে, বিরুদ্ধতা নেই। যেটা আর্ম ফোর্সেসের মধ্যে বললাম যে ওর ভেতর একটা বিরুদ্ধতার একটা অংশ দেখি, ছাত্র সমাজের মধ্যে আমরা দেখি না। ছাত্র সমাজকে কিন্তু তারা অধৈর্য হয়ে পড়ার রয়েছে। তাদের যারা নেতা, যারা সমন্বয়কারী হিসেবে আমরা দেখি, তাদেরকেই তারা গিয়ে বলে কই এই প্রশ্নগুলোর তো সমাধান এখন হল না। তারা ছুটে যাবেন যে থার্ড কম্পোনেন্ট, অর্থাৎ আর অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে। অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রশাসনকে সবে গড়ে তুলছেন। যেমন একটা বড় ক্রুশিয়াল চেঞ্জেস জুডিশিয়ারির মধ্যে আনা হচ্ছে খুব সিম্পল কতগুলো স্টেপে। সব জুডিশিয়ারির সমস্ত জাজেসকে বিদায় করে আমার পরিচিত এক লোক ইশতিয়াক আহমেদ, উনি খুব বন্ধুস্থানীয় ছিলেন আমাদের আমলে। পরবর্তীকালে আমাদের সঙ্গে একটা নাগরিক কমিটিও উনি করেছিলেন, সেই বছর 40 আগে। তা তার ছেলে এখন চিফ জাস্টিস, এবং তার মাকেও আমরা চিনতাম, আমি চিনতাম। তো এগুলো তারা কিন্তু খুব সহজভাবে প্রশ্নগুলোর ইস্যুগুলোর সমাধান করছেন। যেমন বলছেন যে ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে প্রভিশনটাকে বাদ দেওয়া হয়েছিল, এটা অনলাইনভাবে করা হয়েছিল। এটা প্রমাণ করো যেটা অনলাইনভাবে করা হয়নি। এটা বোধহয় 1 মাস একটা নোটিশ দিয়ে তারপরে সেটা হিয়ারিং হবে। যদি সেটা না হয়, এই যে অ্যামেন্ডমেন্টটা কনস্টিটিউশন, এই অ্যামেন্ডমেন্টটাই বাদ দেওয়া হবে। আমি কিন্তু একটা দৃষ্টান্ত হিসাবে বলছি। এরা সংক্ষেপে খুব কতগুলো যুগান্তকারী কাজ করছে। 1 মাস বাদে যদি আবার কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা যদি ফিরে আসে, তখন কিন্তু আমরা জানি যে আবার একটা রেলের ওপরে, রেল লাইনের ওপরে রেলটা বলা হচ্ছে, অর্থাৎ যে দাবিগুলো রয়েছে, যেটা মানুষের ভোটাধিকারের প্রয়োগে একটা নতুন সরকার তৈরি হবে, সেইগুলো তখন রেলেভেন্ট হবে। সেই কাজগুলো আমি দেখছি যে এটা শুরু করে দিয়েছেন এই কেয়ারটেকার গভর্নমেন্ট। এই কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে ডক্টর ইউনূস ছাড়াও আরও কয়েকজন লোককে চিনি, আমি জানি যাদের সম্পর্কে। এরা অত উচ্চকিত না তাদের কথাবার্তায়, কিন্তু এদের মেধা এবং বুদ্ধি এবং সততা এটা মনে হয় একটা ঠিক জায়গায় আছে। কিন্তু এরা কতটা একত্রে কাজ করতে পারবেন এটা আমার কাছে পরিষ্কার না, এবং সেটা মানুষের যে আশা সেটাও কতখানি পূরণ করবে এটা আমি জানি না। এবং এইখানে আসছে চতুর্থ কম্পোনেন্ট, আম জনতা। এই আম জনতা নামক বিপ্লব হচ্ছে যে তারা, আমি দেখলাম
যে ক্ষমতা চলে যাওয়ার মন্ত্রিসভা গঠিত হওয়ার 10 দিনের মাথায়, এই অস্থায়ী সরকার গঠিত হওয়ার 10 দিনের মাথায় বলছে এই হলো না, এই হলো না, এই হলো না, এগুলো কবে হবে, এই লোকগুলোকে ধরো। সো কাজে এই আমজনতার জন্য আমি জানি না, মানুষ তো অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু তারা বলতেই পারে আমার আলু পটলের দাম তো কমেনি, আমাদের এটা হয়নি সেটা হয়নি। সমস্ত জিনিসগুলোকে সেই দ্রুতগতিতে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে এটাও এখন অজানা বিষয়। তো এইগুলো আমি অজানার দিক দেখছি, কিন্তু এটা সবাইকেই ধরে নিয়ে একটু যুক্তিসঙ্গত মন নিয়ে এটাকে যদি সাহায্য না করা যায়, ওই আন্দোলনটা যেমন কয়েক মাস চালিয়ে এটা যেমন হয়নি, এটাও হবে না। এই পর্বে কয়েক মাস যাবতই চেষ্টা করতে হবে, মানুষকেও ততদিনই ধৈর্যশীল হতে হবে, ততদিনই এদেরকে কর্মক্ষম রাখতে হবে, মন্ত্রিসভাকে কার্যকর হতে হবে। তারপরে একটা যদি আমরা অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি, যেটা সত্যি আমরা বুঝব যে একটা কেয়ারটেকার হিসাবে এটা একটা রাষ্ট্রের অনেকগুলো দিক তারা সংস্কার করছেন।